সন্ধ্যা, সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা ক্লাস করব ক্লাস 9 এর ইতিহাস। তোমরা সবাই জানো ক্লাস 9 এর ইতিহাস হচ্ছে ইউরোপের ইতিহাস। সেই ইউরোপের ইতিহাসটা আমাদের যেহেতু ভারতের ইতিহাস নয়, সম্পূর্ণ ইউরোপের ইতিহাস, তাই অনেক ছেলেমেয়ের কাছে খুব কঠিন লাগে। তো আমরা আজকে প্রথম অধ্যায় যেটা রয়েছে ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক, সেই ফরাসি বিপ্লবের সঙ্গে শুরু করার আগে সেই ফরাসি সমাজ ব্যবস্থা সম্পর্কে জানবো। তো সেই ফরাসি সমাজ ব্যবস্থার সম্পর্কে জানতে গেলে আমাদের যে প্রথম যে প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ফরাসি সমাজের কাঠামো। ফরাসি সমাজ কাঠামো, এই যে প্রশ্নটা রয়েছে ফরাসি সমাজ কাঠামো, এটা কি? যে এই ফরাসি বিপ্লব কবে হয় আমরা সবাই কম বেশি জেনেছি যে 1789 সালে ফরাসি বিপ্লব ঘটলো। কোথায় ঘটেছিল? ফ্রান্সে। তাহলে এই যে ফরাসি বিপ্লব ঘটলো, তার আগে জানতে হবে ফরাসি সমাজটা কেমন ছিল, এই বিপ্লবটা কারা করলো, সেই সমাজে কারা কারা ছিল। তাহলে এই যে ফরাসি সমাজে সমাজ কাঠামোয় 3টে সম্প্রদায় ছিল। সবার প্রথমে ছিল কে? যাজক সম্প্রদায়। দ্বিতীয়ত কারা ছিল? অভিজাত। আর তৃতীয়ত ছিল হচ্ছে তোমার এই দুটো সম্প্রদায় বাদে সাধারণ মানুষ। সাধারণ মানুষ। তাহলে এই যে ফরাসি সমাজ, এই ফরাসি সমাজ যে 3টে সম্প্রদায়ের ভিতরে প্রথম যে সম্প্রদায়, সেই সম্প্রদায় কারা? সেই সম্প্রদায় যাজকরা। প্রশ্ন পরীক্ষা ভেবে আসে যে ফরাসি সমাজ, ফরাসিগুলো প্রাককালে যাজক সম্প্রদায় বা ফার্স্ট স্টেজ বা প্রথম সম্প্রদায়ের বিবরণ দাও। তাহলে এই ফরাসি সমাজে প্রথম সম্প্রদায় কারা ছিল? প্রথম সম্প্রদায় ছিল যাজকরা। প্রথমে আমরা সেটাই জানবো। তাহলে এই যাজক বলতে কাদের বোঝাচ্ছে? যাজক। এই যাজক কারা? এই যাজক হচ্ছে ফরাসি বা ফ্রান্সে যে ধর্মটা ছিল সেটা হচ্ছে আমাদের খ্রিস্ট ধর্ম। তাহলে খ্রিস্ট ধর্মের যে ধর্ম স্থান তাকে বলা হয় গির্জা। এই গির্জা থাকতো কারা? যাজকরা। এই যে ফরাসি যে টোটাল ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে মোট জনসংখ্যার মাত্র 1%, মাত্র 1% ছিল হচ্ছে কারা? এই তোমার এই যাজকরা। এই 1% বলতে কত মানুষ? এই 1% মানে 1,20,000। সেই ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে 1,20,000 তোমার যাজক ছিল। এই যাজকরা তোমার কি করত? এই যাজকরা সকল রকম অধিকার ভোগ করত। দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ অভিজাত এবং সাধারণ মানুষের উপর তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে রাখত। এরা সব রকম অধিকার তারা ভোগ করতো। গির্জার সম্পদের অধিকার ভোগ করতো, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সব রকম অধিকার এরা ভোগ করতো। এবার ফরাসি সমাজে এরা কোনো কর দিত না, বাধ্যতামূলক কোনো কর দিত না। সব ট্যাক্স দিত কারা? তৃতীয় সম্প্রদায়ের মানুষরা। সেটা পরে আসছি আমরা। তাহলে এই যে যাজকরা কখনো কখনো স্বেচ্ছাকর দিত। স্বেচ্ছাকর মানে নিজের ইচ্ছায় কর, অর্থাৎ যখন তার মনে হচ্ছে সে কর দেবে, যখন ইচ্ছা হবে না কর দেবে না। এই যে স্বেচ্ছাকরটা দিত, এর একটা চুক্তি ছিল। সেই চুক্তিকে বলা হচ্ছে কন্ট্রাক্ট অফ পয়সি চুক্তি। এই কন্ট্রাক্ট অফ পয়সি চুক্তির মাধ্যমে কিন্তু এই যাজকরা স্বেচ্ছাকর দিত। এখন রোজ ইচ্ছা হলো দেবো, পরের ইচ্ছা দেবো না, কিন্তু কোনো নির্দিষ্ট বাধ্যতামূলক কোনো কর ছিল দিত না। এই হচ্ছে ফরাসি সমাজ ব্যবস্থার যাজকরা। এবার ব্যাপারটা আছে, এই যাজকরা কিন্তু আবার দুটো ভাগে বিভক্ত ছিল। কটা ভাগে? দুটো ভাগে। এটা হচ্ছে উচ্চ যাজক বা উচ্চতর যাজক, আর এটা হচ্ছে কি নিম্ন যাজক। তাহলে এই দুটো তোমার উচ্চতর যাজক আর নিম্নতর যাজক তফাৎটা কি? এই যে ফরাসি সমাজ ব্যবস্থায় এই উচ্চতর যারা যাজক ছিল এরা কিন্তু ছিল দুর্নীতিগ্রস্ত, এবং ফ্রান্সে যত রকম দুর্নীতি কাজ করা যায় তারা এই কাজে লিপ্ত থাকতো। আর এরা সবসময় আমোদ প্রমোদে বিলাসিতা জীবন কাটাতো, সবসময় বিলাসিতায় জীবন কাটাতো। আর এরা এই উচ্চতর যাজক যারা, এরা কিন্তু নিম্নতর যাজককে কিন্তু পছন্দ করতো না। এই যে নিম্ন যাজক যারা, এদেরকে এরা পছন্দ করতো না। ঠিক আছে, এই ছিল উচ্চতর যাজক। অন্যদিকে নিম্নতর যাজক কারা? যারা খ্রিস্টান ধর্মের ধর্মপ্রাণ যাজক, যারা সৎ, যারা মানুষের কথা ভাবে, ঠিক আছে, এরা হচ্ছে নিম্নতর যাজক। এদের সম্পদ ছিল অনেক কম, এরা অর্থে লোভী ছিল না। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই যাজক সম্প্রদায়, যেটা ফরাসি বিপ্লবের প্রাককালে যেটা আমরা প্রথম সম্প্রদায় বা ফার্স্ট স্টেজ বলে আমরা পরিচিতি পাই। ঠিক আছে,
তাহলে এই প্রথম সম্প্রদায় আমাদের হয়ে গেল। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে দ্বিতীয় সম্প্রদায়, যেটাকে বলা হয় সেকেন্ড স্টেট, ঠিক আছে। একে বলা আরেকটা বলা হচ্ছে বাংলায় বলা অভিজাত সম্প্রদায়। এই অভিজাত সম্প্রদায় কারা? এই ফরাসি বিপ্লবের ফ্রান্সের যে মোট জনসংখ্যা ছিল, সেই মোট জনসংখ্যার মাত্র 2.5% ছিল হচ্ছে অভিজাতরা। তাহলে 2.5% মানে সেই সময় মোট জনসংখ্যা যদি ধরা হয়, তাহলে ফ্রান্সে ফরাসি বিপ্লবের আগে এই অভিজাতদের সংখ্যা ছিল 3,20,000। এই 3,20,000 ছিল অভিজাতদের সংখ্যা। তাহলে অভিজাতরা কারা? এই অভিজাতকে যদি আমি ইংলিশে বলতে যাই ওয়ার্ডটা, একে বলে অ্যারিস্টোক্র্যাট, অর্থাৎ যেটা আমাদের সমাজে যারা উচ্চ শিক্ষিত, ক্ষমতাবান, অর্থশালী ব্যক্তিকে আমরা এই সমাজে অভিজাত বলি। তাহলে এই ফ্রান্সে এই অভিজাত কারা ছিল? ফ্রান্সে এই যে রাজা পঞ্চদশ লুই, ষোড়শ লুই, চতুর্দশ লুই নামগুলো আমরা আস্তে আস্তে শুনবো বা শুনেছি। তা এই যে ফ্রান্সের রাজার অধীনে থাকতো অভিজাতরা। এরা রাজার হয়ে বিভিন্ন কাজ করত, শাসন করা, সমস্ত কিছু রাজার অধীনে থেকে তারা টোটাল শাসন ব্যবস্থাটাকে মেনটেন করতো অভিজাতরা। এবং এরা কিন্তু তেমন কোনো কর দিত না। এরা শুধু রাজার অধীনে থেকে সকল রকম সুযোগ সুবিধা ভোগ করত, ঠিক আছে। এরা হচ্ছে অভিজাত। তাহলে এই অভিজাতদের আবার ফরাসি সমাজে দুটো ভাগে বিভক্ত ছিল। একটাকে বলা হচ্ছে জন্মসূত্রে অভিজাত, আর একটা হচ্ছে কর্মসূত্রে অভিজাত। এই যে জন্মসূত্রে অভিজাত মানে যে অভিজাত রয়েছে তার যে সন্তান হবে, তার সেই সন্তান বড় হয়েও সেও অভিজাত হবে। মানে ঠিক এরকমই যে আজকে যে রাজা, তার ছেলে রাজা হবে, তার পরবর্তী ছেলে রাজা হবে, এই যে বংশ পরম্পরায় এটা ঠিক ছিল অভিজাতদের মধ্যে, যে অভিজাত ছেলে অভিজাত হবে। একে বলা হয় জন্মসূত্রে অভিজাত, ঠিক আছে। এবং ছিল একটা কি কর্মসূত্রে অভিজাত। কর্মসূত্রে অভিজাত কারা? এই যে জন্মসূত্রে অভিজাতরা, এই যারা তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য তারা আর্থিক সচ্ছলতার বিনিময় করতো, তাদের যে অভিজাত একটা যে পদ তারা পেয়েছিল, সেই পদটা বিক্রি করে দিত। এবং এই বিক্রি করার ফলে যে সমস্ত সাধারণ তৃতীয় সম্প্রদায়ের মানুষ আর্থিক বিনিময়ে অভিজাত পদটা কিনে নিত, তাদের বলা হচ্ছে কি কর্মসূত্রে অভিজাত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই অভিজাত দুটো ভাগ গেল, ঠিক আছে। এবং যে আমার তৃতীয় যে আমরা পাঠে আসবো সেটা হচ্ছে তৃতীয় সম্প্রদায়। ফরাসি বিপ্লবের তৃতীয় সম্প্রদায়টা খুব টিকা আসে বা থার্ড স্টেট সম্পর্কে আছে। তো এই ফরাসি বিপ্লব প্রাককালে ফ্রান্সের মোট জনসংখ্যার 97%, প্রায় মোট জনসংখ্যার 97% ছিল হচ্ছে আমাদের তৃতীয় সম্প্রদায়। তাহলে এই তৃতীয় সম্প্রদায় এর মধ্যে কারা কারা ছিল? এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল হচ্ছে কারা কারা? এই ছিল তোমার হচ্ছে বুর্জুয়া, ছিল হচ্ছে কৃষক, ছিল হচ্ছে শ্রমিক। এই তিনটে পার্টে আমরা বলতে পারি তোমার হচ্ছে তৃতীয় সম্প্রদায়কে। তাহলে এই বুর্জুয়ারা কারা? এই ফরাসি সমাজে যে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে এই বুর্জুয়া ছিল থেকে বেশি। এই বুর্জুয়ারা বলতে তোমার যারা উকিল, যারা শিক্ষক, ব্যবসায়ী, এদের বলা হচ্ছে বুর্জুয়া। এই বুর্জুয়ার তিনটে ভাগ ছিল, একটা ছিল উচ্চ বুর্জুয়া, একটা মধ্য বুর্জুয়া, আর হচ্ছে নিম্ন বুর্জুয়া। এই বুর্জুয়ারাই কিন্তু পরবর্তীকালে পাবে দেখবে যে ফরাসি বিপ্লবে এদের অবদানটা সব থেকে বেশি ছিল। এগুলো বুর্জুয়া। তারপর আসে কৃষক। এই ফরাসি বিপ্লবে সব থেকে বেশি জনসংখ্যা ছিল কৃষকরা, ফরাসি সমাজে আর কি। ফরাসি বিপ্লবে প্রাককালে সমাজে তৃতীয় সম্প্রদায়ের ভিতরে সব থেকে বেশি ছিল কৃষকরা। এই কৃষকদের ভিতরে ভাগ ছিল, কেউ ছিল হচ্ছে স্বাধীন কৃষক, কেউ ছিল ভাগ চাষি, কেউ ছিল ক্ষেত মজুর, কেউ ছিল তোমার হচ্ছে ভূমিহীন কৃষক বা ভূমিদাস যাদেরকে বলি আমরা, যারা সামন্ত প্রভুদের অধীনে কাজ করত, এই ছিল কৃষক। এবং পরে যেটা আসছি আমরা শ্রমিক। এই ফরাসি বিপ্লবে এই শ্রমিকরা বিভিন্ন শিল্প কারখানায় কাজ করত। এরা ছিল তোমার হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতো। এরা তাদের যে কর্মের মধ্যে দিয়ে তারা যে অর্থ আয় করতো, সেই অর্থ তাদের সংসার চলতো না। ফলে তাদের ভিতরে বিভিন্ন রকম ক্ষোভ,
তাদের ভিতরে বিভিন্ন অসন্তোষ লেগেই থাকতো। এই শ্রমিকদের ভিতরে সব থেকে বেশি যারা ছিল তাদের বলা হচ্ছে শাকুলদ। এই শাকুলদ কথার যদি অর্থ যদি খুঁজতে চাই, তাহলে আমরা জানতে পারবো এই শাকুলদ কথার অর্থ হচ্ছে যারা লম্বা মোজা পরতো না। এই কথা শুনে কেমন লাগছে? কেমন একটা বিদঘুটে লাগছে না? হ্যাঁ, আমরা দেখি কি যে লম্বা মোজা সেই সময় ফ্রান্সে যারা অর্থশালী বা যারা তোমার হচ্ছে ক্ষমতাবান তারাই লম্বা, লম্বা এই পর্যন্ত মোজা পরতো। কিন্তু ওই ফরাসি সমাজ একটা সম্প্রদায় কোনো মোজা তাদের ছিল না। এদের বলা হচ্ছে শাকুলদ। এরা ছিল ভবঘুরে এবং এরা সবসময় বিভিন্ন রকম অস্বাস্থ্যকর পরিবেশে থাকতো, বস্তি টাইপের জায়গায় বসবাস করতো। এদের দিয়ে যারা ক্ষমতাবান মানুষের সমস্ত কাজ করাতো এবং ভোটের সময় বা কোনো জায়গায় সমস্ত এদেরকে দিয়েই কাজে লাগাতো। এরাই ছিল হচ্ছে ফরাসি বিপ্লবের মূল চালিকা শক্তি, এই শ্রমিক বা আমাদের শাকুলদ সম্প্রদায়। এইটা গেল আমাদের তৃতীয় সম্প্রদায়ের মধ্যে। আরেকটা কথা সেটা হচ্ছে তৃতীয় সম্প্রদায় যা ছিল ফ্রান্সে তোমার সবচেয়ে বেশি কর যারা দিত তারা হচ্ছে তৃতীয় সম্প্রদায়। এই তৃতীয় সম্প্রদায়ের তোমার বিভিন্ন ক্ষোভ অসন্তোষকে কেন্দ্র করেই যেটা শুরু হয়েছিল আমাদের ফরাসি বিপ্লব, যে 1789 সালে হয়েছিল, যেটাকে সারা বিশ্বকে একটা নাড়িয়ে দিয়েছিল এরকম একটা বিপ্লব। ঠিক আছে? তাহলে এই যে আমরা আজকে জানতে পারলাম কি বা বুঝলাম যে তিনটে সম্প্রদায় ফরাসি বিপ্লবে কোনটা কোনটা ছিল। তিনটে সম্প্রদায়, প্রথম সম্প্রদায় কারা, দ্বিতীয় সম্প্রদায় কারা, তৃতীয় সম্প্রদায় কারা এবং তাদের কার্যক্রম জানতে পারলাম। বোঝা গেছে? তাহলে আজকে আমরা এইটুকু জানলাম। যদি তোমাদের ক্লাস কেমন কি লাগছে আমাকে অবশ্যই জানিও।